আপনাকেই উদ্ধৃত করি যে দলীয় সরকারের অধীনে ফেরেশতা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। মানে ফেরেশতা তো কোথায় আর নুরুল হুদারা কোথায়? যদি নির্বাচন কমিশনাররা মনে করেন তাদের উপর ভীষণ রকম চাপ আছে, সরকারের চাপ আছে, এজেন্সির চাপ আছে, প্রশাসনের চাপ আছে, তারা সরে যেতেন। এই আমরা কিন্তু চাপের মুখে কি মাহমুদ সরেও তালুকদারকে যাওয়া যায়? হাসনাত আব্দুলের কথা শুনলাম, তিনি বলছেন এটা জনরোষ, এটা মব না। আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন আপনাদের দলের, তিনি বলছেন তারা ভুল কি করেছে। কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয় তাকেও কিন্তু আপনি এইভাবে জুতো মারা, জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আপনি একটা কম্প্যারিজন করতেন যে 24-এর নির্বাচনের সময় যে একটা ড্রেনের পানি, নালার পানি, এই দুটাই হচ্ছে অপশন। আপনার হাতে আর অপশনই নাই ভোটারদের হাতে। এখন যদি সেকেন্ড লার্জেস্ট দলকে বাদ রেখে দেওয়া হয়, তার ভোটারদের হাতেও অপশন কি? যারা আমাদের গণ অধিকার আছে, তারপরে গণসংহতি আছে, নাগরিক ঐক্য আছে। অংশ না নেয়া দলের চেয়ে অংশ নেয়া দলের সংখ্যাগত দিকটা তখনও বেশি ছিল। এখন গুরুত্বের দিক থেকে তারা আসলে কত বড় না ছোট সেটা। আপনি কি সত্যি মনে করেন যে আওয়ামী লীগের এত অপকর্মের পরে তাদের ক্ষমা না চাওয়া, তাদের কোনো অনুশোচনা না থাকা, এই সকল কিছুর পরেও আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে আবার ভোট চাইতে পারবে? যেভাবে বিরাট স্বৈরাচারের দোষর failure ট্যাগ ভাই। দিয়ে মবের মত শিকার হতে হচ্ছে, যদি কেউ চায়ও, ধরেন এখন হয়তো সে সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না, সেও কথা বলতে পারতো না, কিন্তু তারপরেও কিন্তু বিএনপি মানে একজন একজন না একজন প্রেজেন্ট থাকতো টক শোতে। অ্যাপ্রোচ করলে কথা বলবেন না কেন? বরং তারা বিবিসিতে কথা বলছেন। বিএনপি কি নিজের ভুলও স্বীকার করে? কারণ তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করবার যে অভিযোগটা, নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজা খানের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? মানে চেতনা বনাম চেতনা, এই যুদ্ধটা যে কবে যাবে সেটি একটা। একদম, যে বাংলাদেশের রাজাকার শাবক, মুক্তিযোদ্ধার সন্তান, এই যে ডিভিশন, এই যে ভাগ, একাধারে একাধারে একজন আইনবিদ, আপনি আইনজ্ঞ, আইন প্রণেতা, সাবেক আইন প্রণেতা, রাজনীতিক, আপনার কাছে অনেকগুলো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতে পারবো। অনেক কিছুই এখন আসলে ঘটে যাচ্ছে এবং যেগুলো খুব আলোচিত হচ্ছে। ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, এদিকে সিইসিদের আদালতে তোলা হচ্ছে, সেখানে মবের ঘটনা ঘটছে, অনেক কিছু। আমি শুরু করি মানে মূলত এই প্রসঙ্গটা দিয়ে যে সাবেক সিইসিদেরকে আদালতে নেওয়া হলো, দেখলাম আমরা। একটু আপনাদের দলের অবস্থানটা শুনি। আপনারা সমালোচনা করেছেন যে মবটা হয়েছে, তার একটা সমালোচনা করেছেন, কিন্তু মবের নেতৃত্বে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের সদস্যদের। আপনারা আসলে দলীয়ভাবে কি ব্যবস্থা নিলেন? আমি খুব খুঁজে পাইনি কিন্তু ব্যবস্থার বিষয়টা। আমাদের দল থেকে খুব স্ট্রিক্টলি বলা আছে যে যারাই কোনো রকম কোনো বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কিন্তু সেটা তো আসলে দলগত ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে তো এই মুহূর্তে একটি সরকার আছে, একটি প্রশাসন আছে, পুলিশ আছে, তাদের তো কাজ করার কথা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন মাঠে আছে। অর্থাৎ বিগত প্রায় ৮-৯ মাস ধরে কিন্তু পুলিশের পাশাপাশি প্যারালালি বিজিবি এবং আর্মি তারা মাঠে আছে। কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে সাবেক সিইসি নুরুল হুদা সাহেবকে পুলিশের সামনে, which is very significant, তাকে জুতার মালা পরানো হলো, ওনার গালে জুতা দিয়ে মারা হলো এবং ওনার গায়ে ডিম মারা হলো। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি তো এই মুহূর্তে পাওয়ারে নাই, বিএনপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে খুব বেশি হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে, কিন্তু যে পুলিশ কর্মকর্তার সামনে এই ঘটনাটি ঘটতে পারলো তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ভেরি ইন্টারেস্টিংলি আমি খবরে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল, মানে ভদ্রলোক, উনি বলছেন যে এটা আসলে মব বিষয়টা সেরকম না, মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অনুভূতির একটা বহিঃপ্রকাশ, জনরোষ, এমন মানে প্রেশার, তিনি জনরোষ, বলছেন প্রেশার। হুম। প্রেশার। হ্যাঁ, তো এগুলো যখন সরকারের অত্যন্ত দায়িত্বশীল মহল থেকে কথাগুলো আসে, তখন সাধারণত এই জুতার মালা পরানো কিংবা ধরুন নারীর উপর ফুল মরাল পুলিশিং যারা করে, বা মব তৈরি করে যারা মনে করে যে সাবেক কোনো সংসদ সদস্যের বাড়িতে হুই হুই করে ঢুকে যাওয়া যাবে এবং বাড়ি তছনছ করে ফেলা যাবে, কিংবা ধরুন যারা মনে করে যে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্য যমুনার সামনে একটি মবই যথেষ্ট, তারা উৎসাহিত হয়, তাই না? আমরা এই কথাটি বলছি এ কারণেই যে গত 17 বছর আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম বাংলাদেশে। তো আপনি খুব কাছে থেকে দেখেছেন
যে যখন সরকারের বিরুদ্ধে, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যারা কেউ টু শব্দ করার সাহস পেত না, যারা এখন রাজা উজির মেরে তখন ছাত্রলীগের একটা পেছনের সারির কর্মী হয়ে কোনো মতে টিকে থাকবার চেষ্টা করত, তখন কিন্তু গণমাধ্যমের সামনে এসে কিংবা ধরুন সংসদে ৩৫০ জন সংসদ সদস্যের সামনে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, আমরা কিন্তু সরকারের যত অন্যায্যতা, সরকারের যত অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, তার বিরুদ্ধে কথা বলেছি। কেন? কারণ আমরা চেয়েছি একটি সহিষ্ণুতার বাংলাদেশ জি। তৈরি করতে। কিন্তু এখন আমরা আপনারা চেয়েছি কি করলেন সেটা একটু প্রশ্নের জন্য করছিলাম, যে স্বেচ্ছাসেবক দলের সেই নেতাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আপনি বলছিলেন পুলিশের নিষ্ক্রিয়তা, একদমই তাই। পুলিশের সামনেই ঘটনা ঘটলো, পরে দেখলাম সেনাবাহিনী থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, পরে আবার খুব দ্রুত জামিনও হয়ে গেল। যাই হোক, আদালতের প্রসঙ্গটাতে একটু আলাদা আলাদা করেই আসবো, কিন্তু দল কেন কোনো ব্যবস্থা মানে কি নিল? আসলে কিছু নিল কি, কেন নিল না? আমি এই স্পেসিফিক ঘটনায় জানি না, তবে আমি যতদূর জানি এখন পর্যন্ত ৩,০০০-এর উপরে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই যে বহিষ্কারের যে সংস্কৃতি বিএনপি শুরু করেছে, এটাকে আমি খুব পজিটিভলি দেখি। কেন দেখি? বিকজ বাংলাদেশে কিন্তু আমরা অস্বীকারের সংস্কৃতি দেখেছি এত বছর, ডিনায়ালের সংস্কৃতি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের দলের দোষ স্বীকার করা, নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলা যে বিএনপি এখন দলগতভাবে ব্যবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বা কোন রকম ফৌজদারি কার্যকলাপে যদি যুক্ত থাকে, আমরা এই মুহূর্তে যেহেতু সরকারে নেই, আমরা ফৌজদারি ব্যবস্থা নিতে পারবো না, বাট আমরা যখন সরকারে যাব, উনি একদম স্পেসিফিক্যালি এই কথা বলেছেন, তখন কিন্তু আমরা খুব শক্তভাবে এর মানুষদেরকে বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু তখন দল কিংবা কোন পরিচয়ে তারা রাজনীতি করছে বা কোন মতাদর্শে তারা রাজনীতি করছে সেগুলো আমরা জি। দেখবো না। এই তো স্পেসিফিক ঘটনাটার বিষয়ে আপনি বলছেন যে আপনার কাছে খুবই এই বিষয়ে খুব তথ্য নাই, যে দল ব্যবস্থাগুলো আমিও আসলে খুব দেখিনি, এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। আমি যদি মানে গুগল করে দেখতে পেতাম যে গণমাধ্যমগুলো খবর করছে, মানে এই ঘটনাটা অনেক বড় আলোচিত ঘটনা, সেখানে বিএনপির মানে একটি অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ, বিএনপি কেন নজির তৈরি করছে না ব্যবস্থা নেওয়া, সেটাও একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে তাহলে কি লাগামটা বিএনপি টানতে পারছে না নাকি টানতে চাইছেন? আপনি বলছিলেন প্রেস সচিবের কথা, তিনি বলছেন যে এটি মব না, তিনি বলছেন প্রেসার গ্রুপ। আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা, আমি হাসনাত আব্দুলের কথা শুনলাম, তিনি বলছেন এটা জনরোষ, এটা মব না। আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইহসানুল হক মিলন আপনাদের দলের, তিনি বলছেন তারা ভুল কি করেছে। এইরকম একটা বিষয় রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি। আমি মানে খুবই যেহেতু আপনারা ব্যবস্থাও বিনীতভাবে নিলেন না। হুম না, ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না, আমি বলছি আমি জানি না। হুম হুম। আপনি বলছেন আপনিও ঠিক চোখে পড়েনি আমি আপনার। খুঁজছিলাম। ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আমার ধারণা, বিকজ এত বড় ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে না, হুম ইট ইজ ভেরি আনলাইকলি। বিকজ আমরা দেখছি কোন ভুজুঙ্গুমারিতে দুই পক্ষের মারামারি, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে, হুম হুম। কিংবা কোথায় সালথা বা নলিন্দাতে কোনো একটা সমস্যা হচ্ছে, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে। সেইখানে এত বড় একটি ঘটনা যেখানে দল তার দলীয় বিবৃতির মাধ্যমে মববাজির নিন্দা জানিয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান স্বয়ং বলেছেন যে বাংলাদেশে একটা মবক্রেসি তৈরি করে অরাজকতার দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন এই কথা, সেখানে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার মনে হয় না। একদম আমারও তাই একদম মনে হতে, মানে মনে হওয়ার কথাই ছিল, এজন্য আমি বারবার খুঁজছিলাম কোনো জায়গায় আমি আসলে দেখছি না। যদি ব্যবস্থা নেওয়া হতো এই ঘটনাটা নিশ্চয়ই খুব জলজলে করে দেখা যেত যে বিএনপি তাদের বহিষ্কার করলো বা কিছু, আমিও পাচ্ছিলাম না আসলে। এমন ব্যবস্থা কিভাবে হয় যেটি দৃশ্যমানই হয় না, তাহলে ব্যবস্থাটাই কি হয়? আপনার কাছে একটু আইনগত জায়গাটিতেও আসি, যে আসলে আপনি কি এটা, যেহেতু আপনি এখন আদালত অঙ্গনে অনেক বেশি যাচ্ছেন ঘুরছেন, আম, এদের বিরুদ্ধে আসলে কি অপরাধ? আমরা জানি নুরুল হুদা বা ৩ নির্বাচন কমিশনার, তারা বিতর্কিত নির্বাচন, রাতের ভোট, আমি দামি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, এটা আমরা রাস্তায় অভিযোগ করি, টকশোতে অভিযোগ করি। আইনগত অভিযোগগুলো কি? তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো? দেখুন, ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে, কোন ধারায় হয়েছে বা কোন প্রসিডিংসে হয়েছে আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোনো আইনে, হুম বাংলাদেশের সংবিধানে, সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, কোথাও কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে হুম পারে। হ্যাঁ, যদি তার মানে আইন ওরকম হয়, যদি সে অপরাধ সেরকম করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি, মৃত্যুদণ্ড,
সেটাও হতে পারে, মানে আমি তর্কের খাতিরে বলছি। কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয়, তাকেও কিন্তু আপনি এইভাবে জুতো মারা, জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আমি জানি বাংলাদেশে 5ই অগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে, যারা দীর্ঘ সময় গত 17 বছর ঘরের কোনায় বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন। তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন, আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোসর। এখন তো নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজাকারের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? তো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায়? আমার প্রশ্নটা আসলে সামগ্রিক চিত্র নিয়ে। আমি আসলে স্পেসিফিক নুরুল হুদা সাহেব কিংবা ধরুন আহ আহ যেই হিন্দু ভদ্রলোক এবং তার ছেলেকে ধর্ম অবমাননার দায়ে জনসমক্ষে মারধর করে পুলিশে দেয়া হলো, কিংবা ধরুন মববাজি করে আইন পরিবর্তন করা হলো, আমি এই স্পেসিফিক ঘটনাগুলোর দিকে না গিয়ে আমি যদি সামগ্রিক চিত্রটার দিকে তাকাই, আপনার কি মনে হয় না যে চিত্রটা একেবারেই হতাশাজনক? এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা করেছিলাম, আমি আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি 17 বছর লড়াই করেছি, মানে 15 বছর তো বটেই, ঠিক আছে? আমি আমার প্রফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি। তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো, কারণ তারা যে কথা বলতে পারতো না, তারা যে কথা লিখতে পারতো না, ইভেন তারা যে কথা ভাবতেও পারতো না, সেই কথা আমি গিয়ে অবলীলায় সংসদে বলতে পারতাম, কিংবা ধরুন আপনার টক শোতে আমি এসে অবলীলায় সেই কথাগুলো বলতাম। তো তাদের তখন আমাকে খুব ভালো লাগতো। কিন্তু এখন তারা যখন ঠিক হাসিনার আচরণটা করছে এবং আমি যখন তাদের সমালোচনাটা করছি, এখন আর তাদের আমাকে ভালো লাগে না। এখন তাদের মনে হয় আমি ভারতের দালাল, কিংবা আমি রয়ের এজেন্ট, কিংবা আমি ফ্যাসিস্টের দোসর, ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে সামগ্রিক চিত্রটা দেখতে চাইছি, এবং সেখানে হতাশা ছাড়া আমার চোখে তেমন খুব সিগনিফিকেন্ট আপনি কিছু কি আপনার পড়ছে না। দল নিয়েও হতাশ হন? মানে দলের লাগাম টানা যাচ্ছে না, এটা একটা মানে অভিযোগ যদি থাকে, বা এরকম ঘটনায় দৃশ্যমান নজির সৃষ্টি করা যাচ্ছে না, বরং একরকম বিভিন্ন মহল থেকে একরকম প্রশ্রয় দেয়া হচ্ছে রাজনীতিবিদ, আপনার দলের রাজনীতিক শুরু থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনীতিক, প্রবাসী ইউটিউবার বাহবা দিচ্ছেন একরকম, যারা মব সৃষ্টি করে এরকম ঘটনা ঘটালো। আমি আমি প্রবাসী ইউটিউবার বা অন্য রাজনীতিকদের ব্যাপারে কথা না বলি, এটা আপনার দলের যার ব্যাপারে যার। হতাশ? আমার দলের ব্যাপারে আমি বলছি, আমার দলের ব্যাপারে আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ আহ একটা ইংরেজিতে একটা কথা আছে না, যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের কিন্তু ঘন্টা বাঁধার প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমি সেই জায়গাটাতে মানে আশাবাদী। মবের ধরুন নেতৃত্ব দিয়ে মব সৃষ্টি করার পরে তো ঘন্টা না বাঁধা না হলো না, না না নজির হলো না। না 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 না, ডোন্ট গেট মি রং, নো নো, নট এট অল। 3,000 লোককে বহিষ্কার করে আপনি বুঝতে পারেন এই দলটি যখন আর কেউ করেছে, অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের দোসর করেছে, আওয়ামী লীগ বিএনপি বেশে এসে করেছে, এই ইত্যাদি যদি কিন্তু অজুহাত না দিয়ে তারা যখন ঝাড়া হাত পা বহিষ্কার করে, তখন কিন্তু তারা একই সাথে স্বীকার করে, অর্থাৎ তারা মেনে নেয় যে হ্যাঁ অপরাধ হয়েছে, এবং তারা একই সঙ্গে এই বার্তাটাও তার দলকে দেয় যে আমরা কিন্তু ডিনায়াল মোডে নাই, অস্বীকারের মোডে নাই। এবং 3 হচ্ছে, যেই 3,000 জন বহিষ্কার হয়েছে, তুমি যদি একই কাজ করো, তুমি কিন্তু 3,001 নম্বর হতে পারো। আপনি আমাকে মানে মানে ইনএভিটেবলি যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে তাতে আসলে কতটুকু কুল রক্ষা করা গেল। আমি আপনাকে উত্তরে বলবো যে সময় কিন্তু 53 বছরের মাত্র 1 বছর শুরু হয়েছে, তাও 1 বছর পুরো হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশে ফিরতে পারেননি, বিএনপি এখনো একটা নির্বাচন আদায় করতে পারেনি, বাংলাদেশে এখনো কোনো নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। সো অনেকগুলো পাজল কিন্তু এলোমেলো। এই জিনিসগুলো যদি মোটা দাগে ঠিক জায়গায় আসে, ধরুন একটি নির্বাচিত সরকার আসলো, ধরুন রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার স্পেস পেল, মানে যেভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় হয়ে থাকে, এগুলো যখন পুরো দমে শুরু হবে এবং প্রশাসন একটি নির্বাচিত সরকারের অধীনে, আমি ডে 1 থেকে বলেছি, বেটার কাজ করে দেন একটা অনির্বাচিত সরকার। বিকজ অনির্বাচিত সরকারে আনসার্টেনটি থাকে, তারা যে কোনো দিন চলে যাবে, তখন আসলে আমাদের কি হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সবসময় পছন্দ করে একটা স্টেবল দলীয় সরকারের অধীনে কাজ করতে। এখন এটা ভালো হোক মন্দ হোক, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে পাজল গুলো খুব ছড়ানো ছিটানো, এগুলো যখন কিছুটা মোটা দাগে একসাথে মিলবে, তখন আমার পক্ষে
আপনার এই প্রশ্নের উত্তর দেওয়াটা আরো অনেকখানি ট্রান্সপারেন্ট হবে, আমার সামনে মানে চিত্রটা আপনি মনে পরিষ্কার করছেন যে হবে। রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বা আপনারাও যখন ক্ষমতায় যাবেন তখন লাগাম টানতে আপনাদের জন্য সুবিধা হবে, যেটি এখন হচ্ছে না। সুবিধা হবে, আচ্ছা, আমি সুবিধা একটু হবে। এই প্রশ্নে যাই যে আম, আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহের মামলাও যুক্ত হয়েছে এখন সাবেক সিইসিদের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটাও আমি একটু পড়বার চেষ্টা করছিলাম, আর একবার একটু দেখার চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সেটি যারা মামলা দায়ের করেছে, মামলা পরিচালনা করবে, তাদের পক্ষেই বলা মানে সম্ভব। আপনারা তবে এতদিন হ্যাঁ, পরে মামলাটা করলেন কেন? বিএনপির পক্ষ থেকে তো মামলা হলো প্রথমে তাদের তাদের বিরুদ্ধে। দেখুন, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই হুম, যে 14, 18 এবং 24 যে তিনটি নির্বাচন হয়েছে, সেই তিনটি নির্বাচন ভয়াবহ রকম কারচুপিপূর্ণ, এবং সেই তিনটি নির্বাচন মোটা দাগে, এবং বিশেষ করে 18 নির্বাচন, হুম, হ্যাঁ, হুম, নুরুলহুদার অধীনে যে নির্বাচন, সেটা ভয়াবহ নির্বাচন, মানে মধ্যরাতের নির্বাচন। সেই নির্বাচনে তো আসলে বিএনপি অংশ নিয়েছিল, তাই না? তো এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচন। এবং এই তিনটি নির্বাচন কমিশনের অধীনে এই তিনটি নির্বাচন হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই শপথবদ্ধ কমিশনার যে তারা বাংলাদেশে একটি প্রত্যক্ষ ভোটে, মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে আহ, মানে হুম। ক্ষমতা যাবে আর কি, মানে তারাই মেজরিটি পাবে, কিন্তু মানুষের প্রত্যক্ষ ভোট হতে হবে। যদি নির্বাচন কমিশনাররা তাদের এই শপথ রক্ষা করতে না পারেন, যদি নির্বাচন কমিশনাররা মনে করেন তাদের উপর ভীষণ রকম চাপ আছে, সরকারের চাপ আছে, এজেন্সির চাপ আছে, প্রশাসনের চাপ আছে, তারা সরে যেতেন। তারা বলতেন আমি দায়িত্ব পালন করতে পারছি এই না। আমরা কিন্তু চাপের মুখে কি মাহবুব সরেও তালুকদারকে, যাওয়া যায়? কেন নয়, আমরা তো, অথবা আপনারা ওই জায়গা থেকে বসেই তাদের গলা মানে কণ্ঠ রেইজ করতেন। আমরা তো মাহবুব তালুকদারকে দেখেছি, হুম। তিনি তার তিনিও তো সরে যাননি, কথাগুলো হ্যাঁ। যতটুকু সম্ভব না সরে যাননি, কিন্তু তিনি তার মাধ্যমে আমরা অনেক কথা জানতে পেরেছি। তাতে কতটুকু লাভ হয়েছে কি হয়েছে সেটা ভিন্ন আলাপ। লাভ হয়নি তাও কিন্তু না, সরকারের বিরুদ্ধে জনমত গঠনে এবং সরকারের এই ধরনের তঞ্চকতা, এই ধরনের কারচুপি ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস গ্রো করতে ডেফিনেটলি মাহবুব তালুকদারের সেই সময়কার কথাগুলো ভূমিকা রেখেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তবে রাষ্ট্রদ্রোহিতা দেখুন ইন আ সেন্স, যে এই যে তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিল না, সেই তিনটি নির্বাচনে অটো পাসের মতো অটো সরকার গঠিত হয়ে গেল, তাতে বাংলাদেশ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই তিনটি নির্বাচনের ভূমিকা আপনি কি করে সেখানে অস্বীকার হুম, করেন? নিশ্চয়ই সেটি অস্বীকার করবার একদমই কোনো সুযোগ নেই। তিনটি বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নানানভাবে, সেই নির্বাচন নিয়ে তো আছে। কিন্তু আমি আসলে আপনি বিভিন্ন সময় তখনও বলতেন, আপনার দলের নেতারা বলতেন, অনেক বিরোধী, তখন বিরোধী পক্ষের নেতারা এটা বলতেন, আপনাকেই উদ্ধৃত করি যে আহ, দলীয় সরকারের অধীনে ফেরেশতা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। মানে ফেরেশতা তো কোথায় আর নুরুল হুদারা কোথায়? তাহলে তাদের আর কি দায়? আপনি তো আগেই দায় মুক্তি মানে তাদেরকে দিচ্ছেন যে ফেরেশতা হলেও এমন কি সম্ভব না। দেখুন, এটা তো পলিটিক্যাল রেটরিক থাকবেই, তাই না? পলিটিক্যাল বক্তব্য থাকবেই। তবে আমি যদি আমার আসনে বসে আমার শপথ রক্ষা করতে না পারি, তাহলে সবচেয়ে ডিগনিফাইড এবং গ্রেসফুল ওয়ে হচ্ছে আমার আসন থেকে আমার সরে যাওয়া। আমরা তো পৃথিবীর বহু দেশে মন্ত্রিত্বের পদ থেকে মানুষকে সরে যেতে দেখি। ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট করার পরে রেলমন্ত্রী তার জায়গা থেকে সরে গেছেন, এই ঘটনাও তো ভারতে ঘটেছে। কিন্তু আমরা কেন জানি সরে যাওয়ার নজিরটা কিছুতেই স্থাপন করতে পারি না। আমাদের যে যেই চেয়ারেই বসি না কেন আমরা গ্লুড হয়ে যাই। আমার মনে হয় বাংলাদেশে সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে। 2022 সালের ডিসেম্বর মাসে আমরা 7 জন এমপি সংসদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম। বাংলাদেশের রেজিগনেশনের কোনো ইতিহাস কিন্তু নাই। হুম, জি। আহ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো আগেও আসলে সংসদ থেকে সরে গেছে আপনাদের সময়ে, যখন দাবি করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য, তখনও মনে হয় এরকম একটা সংসদ থেকে সরে যাওয়ার একটা নজির আসলে ছিল তখনকার আওয়ামী লীগ। আমি আবারও একটু মানে এই জায়গায় প্রশ্ন করি যে তাহলে মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিভাবে হয় এটা আমি আসলে ঠিক বুঝি নাই। যে সরকারের বিরুদ্ধে, আমি দেখছিলাম যে সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হবে। এটা আসলে তারা কিভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হলো বুঝলাম না। একটু বলবেন এই বর্তমান সিইসি বা বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটি কি কোনো বার্তা দেয়? কারণ এনসিপি দল হিসাবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষ বা দুষ্ট হিসেবে আখ্যায়িত করছে এবং তাদের পদত্যাগও চাইছে, বাতিল চাইছে।
আমি আপনাকে বললাম না যে আমরা আমাদের রাজনীতির যে দুষ্ট ক্ষত 15 বছরে রচিত হয়েছে সেখান থেকে গত 10 মাসে তো বের হতে পারি নাই। সে কারণেই আমাদের মানে ট্যাগ দেওয়াটা, সে কারণে লেবেল দেওয়াটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটি নির্বাচনও হয় নাই। এক, দুই হলো বাংলাদেশে দুটো বৃহৎ রাজনৈতিক দল এখন পর্যন্ত, দ্বিদলীয় ব্যবস্থা সোজা কথায়। আমরা যদি, যেহেতু গত 3টি নির্বাচন সুষ্ঠু হয় নাই, তো আমরা যদি ধরেও নেই যে আওয়ামী লীগের ভোট অনেকখানি কমে গেছে, তারপরও দেখা যাবে যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ। তো আমরা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, যে কোনো একটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু নির্বাচন হুম। যার অধীনেই হোক না কেন, অবভিয়াসলি মানে কাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি বলুন? নিঃসন্দেহে বিএনপি। নিঃসন্দেহে বিএনপি। দেখুন, আপনি কিন্তু বিএনপির কোনো পর্যায়ের নেতা কর্মী সমর্থক কোনোটি নন, আপনি একজন সংবাদ গণমাধ্যম কর্মী, তাই না? কিন্তু আপনারও মনে হচ্ছে যে বিএনপিরই সবচেয়ে বেশি সম্ভাবনা। এটাই স্বাভাবিক, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা বাংলাদেশের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারা সকলেই বলবে যে এই সময় বিএনপিরই ক্ষমতায় যাওয়ার কথা। এই এখন যদি আপনি এই বিষয়টিকে ঘোরালো করতে চান, এই বিষয়টিকে ঘোলা করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, আপনার প্রথম টার্গেটই হবে নির্বাচন কমিশনকে মেলাইন করা। অথচ এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা নির্বাচনও হয় নাই। ইভেন স্থানীয়, জাতীয়, ইউনিয়ন মানে কিছুই কিছুই হয় নাই। তো তার আগেই আপনারা এই কমিশনকে, মানে এনসিপি এই কমিশনকে মেলাইন করার চেষ্টা করছে। অথচ অথচ আমি আপনাকে বলি, মানে বাংলাদেশে যদি মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয়, তাহলে বিএনপির পরে দ্বিতীয় যাদের আসন পাওয়ার কথা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের। এনসিপি একটি আসনও পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে। জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত সাধারণ মানুষ, যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সুইং ভোটার, কখনো এই দলকে কখনো ওই দলকে কখনো আরেক দলকে ভোট বা কখনো না ভোট দিয়েছেন, তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোনো ভবিষ্যৎ নেই, অথচ ভালো ভবিষ্যৎ হতে পারতো। আর আমাদের আগের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ডেফিনেটলি ডেফিনেটলি আগামী দিনে যারা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে তাদের জন্য একটা শক্ত বার্তা তো দেবে বটেই। কিন্তু তাদের মধ্যেও মানে আমি এটাও জানতে চাইবো যে সিইসির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, সেখানেও আসলে কি সেটাকেও আপনারা কিভাবে দেখছেন, সেটাকে সেই বিষয়ে খোলাসা হতে চান। সালাউদ্দিন আমাদের বক্তব্য আমরা শুনেছি, কিন্তু তাদেরও এরকম জুতার মালা পরার ভয় ঢুকবে কিনা যদি আদেশ না মানেন বা আদেশ মানতে গিয়ে অন্যদের বিদ্বেষে পরিণত হন, জুতার মালা ডিম খাওয়া বা জুতার বাড়ি খাওয়া, এই ভয় নিয়ে কি আসলে চলতে হবে সামনে? আসলে কেউ মানে তাদের মধ্যে ইম্প্যাক্টটা কেমন পড়বে সেটা একটা প্রশ্ন। সেটাতে সেটাতে যাবার আগে আমি ভাবছিলাম আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জেনেই আসবো কিনা, যে আপনি বলছিলেন যে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তারা যদি এখন তারা নির্বাচনে জড়িত থাকতে পারছে না, আপনি একটা কম্প্যারিজন করতেন যে 24-এর নির্বাচনের সময় যে একটা ড্রেনের পানি, নালার পানি, এই দুটাই হচ্ছে অপশন, আপনার হাতে আর অপশনই নাই ভোটারদের হাতে। এখন যদি সেকেন্ড লার্জেস্ট দলকে বাদ রেখে দেওয়া হয়, তার ভোটারদের হাতেও অপশন কি? যারা বিএনপিকে ধরুন পছন্দ করে না, ভোট দিতে চায় না, তাদের হাতে আসলে কি ড্রেনের পানি, নালার পানি ছাড়া আর অপশন কি? ওই একই অবস্থা আবার? আমি যতদূর জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল হিসেবে আওয়ামী লীগ হুম। নিষিদ্ধ হয়নি। এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সম্ভবত বলা হয়েছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। তো অংশ নিতে গেলে তো আমি জানি, কার্যক্রম করতে হবে, কার্যক্রম তো নিষিদ্ধ। হ্যাঁ। তো আমরা এখনো 8 মাস বাকি নির্বাচনের, বা 7 মাস বাকি। তো 7 মাস এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা হবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না। সুতরাং বাংলাদেশের মানুষের হাতে এখন মধ্যপন্থী থেকে শুরু করে এক্সট্রিম ডানপন্থী পর্যন্ত একটা অপশন আছে। এর বাইরে অপশন আছে আমাদের গণ অধিকার আছে, আহ, তারপরে গণসংহতি আছে, নাগরিক ঐক্য আছে, এই দলগুলো আছে। তারা কিছুটা লেফট উইং পার্টি। তার সেটা অপশন আছে, বাসদ আছে, তারপরে আপনার
প্রিন্স ভাইদের যে পার্টি, আমি সিপিবি এই মুহূর্তে নামটা বলতে পারি, সিপিবি সিপিবি, সিপিবি আছে, সিপিবি বাসদ এরা আছে, এই লেফট উইংটা আছে। কিন্তু এরকম তো যখন 24-এ নির্বাচন হলো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ইসলামী কিছু দল ছিল, এরকম মানে অংশ নেয়া দলের চেয়ে অংশ না নেয়া দলের চেয়ে অংশ নেয়া দলের সংখ্যাগত দিকটা তখনও বেশি ছিল। এখন গুরুত্বের দিক থেকে তারা আসলে কত বড় না ছোট সেটা তো তখন আলোচনা হয়েইছে। এখনো তো সেরকমই মনে হয়, অনেক দল আছে কিন্তু তাদের ভোটার কতটুকু। আপনি বলছিলেন সেকেন্ড লার্জেস্ট দল আওয়ামী লীগ, তাদের বা তাদেরকে বাদ রেখে অপশন কোথায় জনগণের হাতে? আবারও কি 24-এর মতো? সেজন্যই কিন্তু বিএনপি শুরু থেকে বলে এসছে যে কাগজে কলমে কোন দল নিষিদ্ধ, পদধারী নেতা, সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো। তো সেই বংশীবাদকটি কোথায় এখন? মানে আমি গত 10 মাসে একজন বংশীবাদকেরও দেখা পেলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে। এটা তো আসলে একটা দলের জন্য যেভাবে বিরাট স্বৈরাচারের failure। দোষর ট্যাগ দিয়ে মবের মত শিকার হতে হচ্ছে, যদি কেউ চায়ও, ধরেন এখন হয়তো সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না, সুবিধাবাদী গোষ্ঠী তারা হয়তো সুবিধা নেবার আবারও চেষ্টা করছে, যদি কেউ চায়ও, সেই সুযোগটা কি তাদের আছে বংশী বাজানোর? আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করেছেন, এই সুযোগে আমি আপনাকে একটা কথা বলি। বাংলাদেশে একটা সময়ে বিএনপির পক্ষে কথা বলার মতন কিন্তু পুলিশের মামলা, হামলা, গুম, মিথ্যা মামলা, কারাগারে নেয়া, কেউ কথা বলতে পারতো না। কিন্তু তারপরেও কিন্তু বিএনপি মানে একজন না একজন প্রেজেন্ট থাকতো টকশোতে। ফর এক্সাম্পল, আমি 12 সাল থেকে লাগাতার বিএনপির পক্ষে বলে গেছি। আমরা দেখেছি পিয়াস করিম স্যার সেই সময় ভীষণ ভোকাল ছিলেন। আই এম টকিং অ্যাবাউট 2010, 11, 12 এর কথা। হ্যাঁ, আমি সেই সময় আমার আরো কিছু সহকর্মীর কথা বলতে পারি যারা কিন্তু লাগাতার কথা বলে গেছে। কিন্তু আওয়ামী লীগে আমরা তো দলে থেকে দল করে, আমার নামে তো হত্যা মামলাও আছে, কিন্তু কথা তো বন্ধ হয় নাই। কিন্তু এখন কেন আমরা একজন মানে বংশীবাদক আওয়ামী লীগের পাই না? এটা কিন্তু ফুড ফর থট, এটাকে আপনি উড়িয়ে দিলে হবে না। আপনি এটা কি মনে ভাবার করেন বিষয় আসলে আছে। কেন পান না? মানে আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে, আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয়, দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না? তাদেরকে ডাকে না, তাদেরকে ডাকতে বাধা দেওয়া হয়? আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে চ্যানেলগুলোর সাথে কথা বলেছি, চ্যানেলগুলো কিন্তু অ্যাপ্রোচ করে না, তাদেরকে, অ্যাপ্রোচ বাট করলে, তারা তারা আসতে অ্যাপ্রোচ রাজি করলে না। কথা বলবেন না কেন? বরং তারা বিবিসিতে কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা তো বলছেনই, এমন তো না যে কথা বলতে চান না। কেন বলছেন না আমার ধারণা, তারা খুব ভালো করে জানেন দেশের মাটিতে যারা আছেন তাদেরকে তো চ্যানেলে গিয়ে কথা বলতে হবে আসলে, তাই না? না, ও তো জুমে তারা খুব কানেক্টেড হতে পারেন। ভালো করে, আপনি যেভাবে হচ্ছেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তারা অ্যাটলিস্ট এইটুকু জানেন দেশের মাটিতে যারা আছে আমি তাদেরকে ধরছি, বিকজ আমি এতদিন পর্যন্ত আপনি যাদের কথা বললেন বিদেশি চ্যানেলে যুক্ত হয়েছে, তারা সব বিদেশ থেকেই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি নামগুলো দেখলে সবাই হ্যাঁ, বিদেশ হ্যাঁ। থেকেই হয়েছে। হুম। তারা কেউ ডিসক্লোজও করতে চায় না তারা কে কোথায় আছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ হয়, তাহলে তার একটা মানে ডেফিনেটলি তারা স্বীকার করুক আর না করুক, ডিপ ডাউন, ডিপ ইনসাইড দে নো ইট ভেরি ওয়েল দ্যাট হোয়াট দে হ্যাভ ডান ওয়াজ রিয়েলি ব্রুটাল। তারা যেটা করেছে সেটা আসলে কোনো সভ্য দেশে একটা ক্ষমতায় থাকা সরকার করতে পারে না। সো দে নো ইট ভেরি ওয়েল, এবং এটার কনসিকুয়েন্স এখন এখন অনেকেই বলবেন যে ওই রকম একটা ঘটনা যেটা 1.5 মাসে 1.5 হাজার মানুষকে মেরে ফেলা, জাতিসংঘের রিপোর্ট বলছে, কিংবা ধরুন 20 হাজার মানুষ পঙ্গু হয়ে যাওয়া, তো এইরকম ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের যারা যে কজন দেশেও আছে, তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলেও ভয় পাওয়ার কথা। যদি কোনো ভয় নাও থাকে তারপরও ভিতর থেকে তাদের একটা ভয় থাকার কথা যে ও মাই গড হোয়াট উই হ্যাভ ডান। এবং আমাদের নেতৃত্ব পালিয়ে গেছেন এবং গিয়ে তার মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা, কোন রকম কোন দ্বিধা, কোন রকম কিছু নাই, তিনি এক মাথা গুনছেন যে একে 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 আমি ফাঁসি দিব। তো এইগুলো তো আসলে একটা পলিটিক্যাল দলের ইয়ে হয় না, তাই না? একটা পলিটিক্যাল দল তো আসলে এইভাবে হওয়ার কথা না। জি, তা তো বটেই, সেটা তো হবার কথাই না। কিন্তু আমি আসলে এটাও জানতে চাইছিলাম যে তারা যদি চায় তাদের কথা বলার সুযোগটা কোথায়? তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ, গণমাধ্যমেও খুব তাদের অ্যাক্সেস নাই। আচ্ছা, আমি আপনাকে বলি, গণমাধ্যমে তাদের অ্যাক্সেস নাই, কথা বলা নিষিদ্ধ। আপনার নিশ্চয়ই মনে আছে যখন সব বন্ধ হলো, আমি আমার নিজের একটা চ্যানেল রুমিনস ভয়েস খুলে নিজে নিজে কথা বলতাম, বলেছেন, হ্যাঁ। সেটাও তো তারা করতে পারেন, তাই না? আমরা কিন্তু তাদের কাউকে সেরকম তেমন বলেন মনে দেখিনি। হয় এরকম দু একজনের কথা, তারপরে সেখান থেকে বেছে বেছে সংবাদ করা হয়। আমি দেখি গণমাধ্যমে সেখান থেকে সংবাদ হয়। আম,
সাবেক প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, তার কথাও বিভিন্ন জায়গায়, বিবিসি সহ বিভিন্ন জায়গায় তাদের সেখান থেকে কথা বলেন। যাই হোক, সেটা তারা কতটুকু বলেন না, সেটি না হয় তাদের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমার মানে তারা রাজনীতি করুক বা না করুক সেটি বিষয় না, দেশে আসলে পরিস্থিতিটা কি, দেশে আসলে আইনের শাসন হচ্ছে কিনা, তারা মানে যে কেউ রাজনীতির অধিকার পাচ্ছে কিনা, এই বিষয়টাই আপনার কাছে আইনজীবী হিসেবে, রাজনীতিক হিসেবে আমি আসলে এই প্রশ্ন করছিলাম যে দেশে রাজনীতি করতে গেলে মবের ভয়ের শিকার হতে হয় কিনা। আমি একটু মানে তাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে, আমি বলছি সিইসিদের বিরুদ্ধে অভিযোগের কথা। আপনারা অভিযোগ করছেন নির্বাচন ইত্যাদি বিতর্কিত, সংখ্যাগরিষ্ঠ, যেটা কিনা ফ্যাক্ট আসলে হয়েছে সেইগুলোর বিষয়। কিন্তু বিএনপি কি নিজের ভুলও স্বীকার করে? কারণ তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করবার যে অভিযোগটা, পুরনো অভিযোগ, সেটা আপনাদের বিরুদ্ধে কিন্তু আছে, যে কে এম হাসানের বয়স বাড়িয়ে কে এম হাসানকে প্রধান বিচারপতি করার একটা উদ্যোগ, 65 থেকে 67 প্রধান বিচারপতি, মানে বয়স বাড়ানো, বিচারপতিদের বয়স বাড়ানো, তিনি অস্বীকৃতি জানালে আন্দোলনের মুখেই, যখন আওয়ামী লীগের প্রবল আন্দোলনের মুখে তিনি অস্বীকৃতি জানালেন। তারপরে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি, তিনি সংবিধানের বাকি সব বিকল্প, 4টা বিকল্প ছিল, তাদের সবগুলোকে অগ্রাহ্য করে, সেগুলো লঙ্ঘন করে তিনি দায়িত্ব নিয়ে নিলেন। তিনি দায়িত্ব নেবার পরেও ছিল পক্ষপাত দুষ্ট নির্বাচনের দিকে যখন আগাচ্ছিলেন, তখন উপদেষ্টারা পদত্যাগ করতে থাকলেন। এরকম একটা পর্যায়ে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার চলে আসলো, এবং তারপরে সেই 1/11 আর কি, সেই বিখ্যাত 1/11, এই যে প্রেক্ষাপট, এর দায়টা কি বিএনপিও স্বীকার করে? আমি যদি আপনার সকল তথ্য সত্য বলে ধরে নিই, আমি যদি তর্কের খাতিরে আপনার ব্যাখ্যাটিকেও সত্য বলি, ফ্যাক্ট একটা জিনিস, সেটার ব্যাখ্যা অন্য ব্যাখ্যাটা কি জিনিস, হ্যাঁ? বেঠিক? না, আমি আপনারটাই ধরে নিলাম। ব্যাখ্যাটা তো আমার ব্যাখ্যা আমি দেবো, আপনারটা আপনি আমি দেবেন, গণমাধ্যমগুলো, আরেকজন সবগুলো আপনি দেবেন। গণমাধ্যম, মানে এই তথ্যটা সব আপনি গণমাধ্যমে। আপনি তথ্যটা দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ব্যাখ্যাটাও সরিয়ে রাখলাম। তথ্য অনুযায়ী যদি সবকিছু আমি স্বীকার করে নেই, বিএনপি কি তার মূল্য 17 বছর ধরে দেয় নাই? এটা এক। তো স্বেচ্ছায় দেয় নাই। দুই হলো, দুই 1/11 প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে, 1/11 পরে যেই 2008-এর নির্বাচন, সেই নির্বাচনটিকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের ফসল হিসেবে আমরা দেখি, সেটা, এবং তার ধারাবাহিকতায় 14, 18, 24, সেই তো একটা ধারাবাহিক চেইনের মতো, হ্যাঁ। তো কেউ তো আর স্বেচ্ছায় গিয়ে গুম হয় না, কেউ তো আর স্বেচ্ছায় গিয়ে বিচার বহির্ভূত হত্যার শিকার হয় না, সে মানে অনিচ্ছাই তো হয়, তাই না? কিন্তু হয়েছে তো বিএনপি, মাসুল তো দিয়েছে বিএনপি, তাই না? তো আপনি যেটুকু ভুল করবেন, তাহলে কি তার এই 17 মাসুল, বছর মাসুল দিয়েছে আসলে বিএনপি? আমি যদি আপনার তথ্যগুলোর সাথে একমত হয়ে আপনার ব্যাখ্যাকে আমার ব্যাখ্যা হিসেবে ধরি, তাহলে তর্কের খাতিরে আমি বলতেই পারি আপনার কথা এবং আপনার ব্যাখ্যা যদি সঠিক হয়, তাহলে তার প্রেক্ষিতে বিএনপি 17 আপনি কি এই বছর ধরে তথ্যকে চ্যালেঞ্জ করেন, নাকি মেনে নিয়েই বলছেন যে মাসুল হয়েছে? তাহলে বিচারপতিদের বয়স বাড়ানো নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটি কেন হয়েছে, সেই সময় আইনমন্ত্রীর মনের ভিতরে কি ছিল, সেই সময় প্রধানমন্ত্রীর চিন্তার জগতে কি ছিল, সেটা তো আমি বলতে পারবো না। সেটা তো আইনমন্ত্রী তৎকালীন মওদুদ আহমেদ এবং প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই জানেন। এটা তো আর আমি বলতে পারবো না তাদের মনের মধ্যে কি ছিল। বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে, নিশ্চয়ই বাড়ানো সব হয়েছে। মানে পলিটিক্যাল অ্যানালিস্টদের কথা তো আমরা আমলে নেই, এখনো নেই, এখনো যারা মানে বিশ্লেষণ করেন তাদের কথা আমরা আমলে নেই। তখনকার কথাও যদি নেই, সবাই কিন্তু এই ব্যাখ্যাটা করেন। মহিউদ্দিন খান আলমগীরের কথা যদি ধরি, তারপরে আমি দেখছিলাম মানে বিবিসি ভয়েস মহিউদ্দিন খান আলমগীর, কি যেন নাম ওনার, জাসুদের উত্থান পতন বিখ্যাত বইটা লিখেছেন যিনি, মহিউদ্দিন আহমেদ, আমি দুঃখিত, একটু ভুল হয়ে গেছে নাম বলতে। জি জি, মাফ করবেন। এখন যেটাই হোক, হ্যাঁ, আমি যদি মহিউদ্দিন আহমেদের ব্যাখ্যাও সঠিক ধরে, এটা আমার ব্যাখ্যা না, এটা মহিউদ্দিন আহমেদের ব্যাখ্যা, তার ব্যাখ্যাও যদি আমি সঠিক ধরে নেই, তাহলে তো ডেফিনেটলি এটাকে আপনার মাসুল বলতেই হবে। তাহলে আপনি চিন্তা করেন, 2 বছর বয়স বাড়ানোর মাসুল যদি 17 বছর হয়, তাহলে এই 17 বছরে বিএনপির 1.5 লক্ষ নেতা কর্মীকে সকাল বিকাল মামলা দেয়া, বিএনপির চেয়ারপারসনকে 77 বছরের সলিটারি কনফাইনমেন্টে নেওয়া, বাড়ি ছাড়া করা, বিএনপি নেতাদের গুম করা, হত্যা করা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই 1.5 মাসে 1,500 মানুষকে হত্যা করা এবং 20,000-এর উপরে আহত করা, অন্ধ করা, এটার মাসুল আওয়ামী লীগকে কত বছর দিতে হবে? সেই কারচুপিপূর্ণ নির্বাচন আছে, উইদাউট অনুশোচনা তাদের বড় বড় কথা বলা আছে,
দেশ থেকে পালিয়ে যাওয়া আছে, অনেক কিছু আছে। হুম। তো তাইলে বোঝেন 2 বছরের মাসুল যদি 2 বছর বাড়ানোর মাসুল, তাও সেটার অর্থ ভিতরে তাদের কি ছিল না না তারাই জানে। ব্যাস রুমিন ফারহানা, 2 বছর বাড়ানোর তো অপরাধ না। 2 বছর বাড়িয়ে মানে অপরাধের যদি বলি বা অভিযোগের জায়গাটা যদি হয়, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করা, যে সেখানে ইয়াজউদ্দিন আহমেদ এসে সংবিধানের ধারাগুলোকে মানে অনুচ্ছেদগুলোকে আমলে না নিয়ে, তাই নয় 2 কি? বছরের ব্যবস্থা যাতে কেএম হাসান স্যারকে চিফ কেয়ারটেকার গভর্নমেন্ট করা যায়, হ্যাঁ এই তো কথাটা। হ্যাঁ। আচ্ছা, এখন তারপর 2 তিনি যখন না বছর হলেন তখন ইয়াজউদ্দিন আহমেদ হয়ে গেলেন। অন্যান্য অন্যান্য ইয়েগুলো এক্সস্ট করা হয়নি প্রপারলি, এটা একটা দাবি আছে। হ্যাঁ। আমি যদি পাল্টা বলি, সেই সময় যারা ছিলেন, মানে জাস্ট ইমিডিয়েট আগের বিচারপতি, প্রধান বিচারপতি যারা ছিলেন, তারা রাজি হন নাই হয়েছে। তাদেরকে অ্যাপ্রোচই তো করা হয় লাস্ট নাই। আমার জানা মতে অ্যাপ্রোচ করা হয়েছে। কোনো গণমাধ্যম কেন সেটা দেখুন, জানে না? আমি কিভাবে বলবো? আমার তো মনে হয় তখনকার গণমাধ্যমে আছে যে তারা না বলেছে। এখন আপনাকে তাহলে 17 বছর আগের গণমাধ্যমে হ্যাঁ, আমি যেতে আসলে হবে। তাই এটা আমার দেখছিলাম। সামনে আমি ওই সময় আমার সামনে গণমাধ্যম তো এখন সুযোগ হয়ে গেছে, ডিজিটাল প্ল্যাটফর্ম। আমি আসলে ওখানেই দেখছিলাম সবগুলো, এবং আমি দেশীয় গণমাধ্যম বাদ দিয়ে মানে একটু আন্তর্জাতিক বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা, ডয়েচে ওয়েলে, এই গণমাধ্যমগুলো আমি খুব খোঁজ নিচ্ছিলাম। একটাতেও এরকম দেখা যায়নি তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। প্রত্যেকটাতে একই কথা বলছে যে তাদেরকে সবগুলো বিকল্পকে বাদ দিয়ে ইয়াজউদ্দিন আহমেদ ক্ষমতা নিয়ে নিলেন। আমি জানি না, আমার সামনে এখন পত্রিকা নাই। আপনার তথ্যের উপর ভিত্তি করে আমাকে বলতে হবে। আপনার তথ্যের উপর ভিত্তি করে যদি আমি বলি, আমরা কিন্তু একই জায়গায় ঘুরপাক খাচ্ছি শারমিন, আপনি কিন্তু আগাচ্ছেন না। মাসুল দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, মার্শাল দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি এখানে যদি শেষ হয় তাহলে আগাই একটু সামনের দিকে আগাই, যে ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে 10 বছর প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সেটা নিয়ে এক মানে শর্ত সাপেক্ষে রাজি হচ্ছে বিএনপি, আবার হচ্ছে না, এরকম একটা জায়গায় আপনি কি আসলে দলের মধ্যে কি বিষয়টা কি স্পষ্ট হচ্ছে যে আসলে বিষয়টা কি হচ্ছে? বুঝিনি, মানে আবার বলেন। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপি আসলে ছাড় দেবে, তার সাথে সাংবিধানিক মানে নিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠান, এর সম্পর্ক কি, মানে এটা মানলে এটা হবে, এরকম কেন হচ্ছে? আপনি তো লয়ার স্টুডেন্ট, আমি যতদূর জানি নেগোসিয়েশনে এটাই হয়। হুম। নেগোসিয়েশনে আপনি যখন একটা কিছু ছাড়েন, আপনি এক্সপেক্ট করেন আরেকজনের কাছ থেকে আপনি আরেকটা কিছু অ্যাচিভ করবেন, সেজন্য আপনি ছাড়টা দেন। এভাবেই একটা নেগোসিয়েশন আগায়। যেহেতু এখন ঐক্যমতের যেই আলোচনা চলছে সরকারের সঙ্গে এবং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে, দ্যাট ইজ নাথিং বাট নেগোসিয়েশন। নেগোসিয়েশনে আমরা একটা পয়েন্টে ছাড় দেব সো দ্যাট উই ক্যান গেইন অ্যানাদার পয়েন্ট। এভাবেই আমরা বলছি যে ঠিক আছে, আমরা 10 বছর মেনে নিচ্ছি, একজন প্রধানমন্ত্রী 10 বছর সর্বোচ্চ থাকতে পারবেন, কিন্তু তার বিনিময়ে আমরা সাংবিধানিক সংস্কার, কি বলে, এনসিসি আমরা মানতে এনসিসি। রাজি না। হ্যাঁ, ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট কাউন্সিল সম্ভবত। তো তো সেটা হলে বা ওরকম একটা মানে ওটা বাদ দিয়ে একটা কমিটির কথাও বলা হচ্ছে, এটা হলে আসলে সমস্যাটা কি? যদি সাংবিধানিক সমস্যাটা নিয়োগগুলো কি? হয়, বলছে যে নির্বাহী ক্ষমতা, বিএনপি বলছে নির্বাহী ক্ষমতা কমানোর একটা প্রক্রিয়া চলছে, কেন সেটা মানে মনে হচ্ছে? আমি 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 এনসিসির মেম্বার গুলো দেখছিলাম, প্রধানমন্ত্রী, লিডার অফ দি অপোজিশন, বিরোধী দলীয় নেতা, রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, whereas স্পিকার থাকবে সরকারি দল থেকে, ডেপুটি থাকবে বিরোধী দল থেকে। হ্যাঁ, আর আরেকটা দেখলাম স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। তো তাহলে এই সংস্থাটি কোনোদিন কোনো বিষয়ে একমত হতে পারবে? আমার প্রশ্ন। আমার মনে হয় পারবে না। আপনার মনে হতে পারে পারবে, আমার মনে হয় পারবে না। বাংলাদেশের যে মানে রাজনৈতিক সংস্কৃতি, 2 হলো, যদি নির্বাহী বিভাগ বা সরকার কোনো ডিসিশনই নিতে না পারে, দেশটাকে আমরা চালাবো কি করে, আগাবে কি করে? বিএনপি ক্ষমতা আসলে বিএনপি চালাবে কি করে? প্রতিটি সিদ্ধান্তই যদি বাধার মুখে পড়ে, প্রতিটি সিদ্ধান্ত নিতেই যদি বাধা আসে, বিএনপি চালাবে কি করে দেশ? 2। 3 হলো, এই প্রতিষ্ঠানটি কার কাছে জবাবদিহি করবে? কারণ এখানে আপনি প্রধান বিচারপতিকে ইনক্লুড করছেন, অর্থাৎ আপনি জুডিশিয়ারিও বাদ দিচ্ছেন না। সম্ভবত 3 বাহিনীও এর সাথে ইনক্লুডেড, 3 বাহিনীর প্রধানও থাকবে। 3 বাহিনীর মেবি, আই এম নট ভেরি এদের শিওর। বাদ রাখারও একটা প্রক্রিয়া দেখছিলাম, মানে এদের 3 বাহিনীর যাই হোক, মানে প্রধান বাদ রাখা। আপাতত ইনিশিয়াল ছিল। ডিসিশনে তারা ছিলেন। হ্যাঁ, তো তাহলে আপনি আসলে কার কাছে জবাবদিহি করবেন? আপনি তো এটার মধ্যে সবাইকে ঢুকায় ফেলছেন। আপনি এখানে বিরোধী দলকে আনছেন, সরকারি দলকে আনছেন, স্পিকারকে আনছেন, মানে অর্থাৎ আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সবাইকে মিলায় আপনি একটা কাউন্সিল বানাইছেন, যেই কাউন্সিলটা আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এতই বাধার মুখে পড়বে যে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। অর্থাৎ সরকারের কাজ ধীর গতি হবে,
সরকারের কাজ আগাবে না। আর এই এই সংস্থাটি যদি কোনো রকম কোনো আহ মানে আহ, বিচ্যুতির সঙ্গে যুক্ত হয় বা কোনো রকম কোনো অ্যালিগেশন আসে, তখন আসলে কার কাছে আপনি যাবেন? বিকজ চিফ জাস্টিস ইজ অলওয়েজ অলসো মানে পার্ট অফ দিস টিম। আচ্ছা, তো তার এইটা মানে না আসলে কারো ক্ষমতায় মাথায়, গেলে ক্ষমতাসীন মানে সরকার যে যারা থাকবে তারা ঠিক মতো কাজ করতে পারবে না, তাদের ফাংশন করতে পারবে না, এই জন্য আপনারা এটার বিরোধিতা করছেন। এটা একটা বড় কারণ, আর এইটা একটা বড় জবাবদিহিতা কারণ। আরেকটা। আর আর 10 বছর প্রধানমন্ত্রীর মেয়াদ, এটি আসলে আপনারা কেন এখানে আটকে যাচ্ছিলেন? মানে এটার সাথে এটা শর্ত একটা রইলো, 10 বছরের মেয়াদ মানতে অসুবিধা কি হয় আপনাদের? আর যদি মানতে অসুবিধাই হয় তাহলে আপনারা কেন পরপর 2 টার্ম এটি আবার দিয়েছিলেন, মানে 2 টার্মের বেশি পরপর হতে পারবে না, এটিও আপনাদের যুক্তিটা কি? দেখুন, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে একটা দল নির্ধারণ করবে তার প্রধানমন্ত্রী কে হবে। হ্যাঁ, এটা যে দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তারা ঠিক করে। এত বছর ধরে তাই হয়ে আসছে, বাংলাদেশেও তাই হয়ে আসছে। আপনি চিন্তা করেন তো, আওয়ামী লীগে কি আপনি পারবেন শেখ হাসিনা ছাড়া আর কাউকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করতে? মানে মানে আপনাকে বলছি না, দলের হুম। একজন নেতা বা কর্মী বা সমর্থকের কথা বলছি। এই যে এত বড় ডিজাস্টার হয়ে গেল, তারপরেও কিন্তু তারা শেখ হাসিনার বাইরে আর কাউকে নেতৃত্বে আনার ব্যাপারে হুম। একমত নয়, না। তারা ওনাকেই চাই। তো এটা আমাদের পলিটিক্যাল কালচার। এবং আহ, এই দুটো মানে রাজনৈতিক দল, আমাদের ভালো লাগুক আর না লাগুক, আমরা এটা সমর্থন করি আর না করি, দুটো পরিবারের নেতৃত্বে কিন্তু এই দলগুলো ঐক্যবদ্ধ আছে। 111-এর সময় কিন্তু চেষ্টা হয়েছিল কাউকে কাউকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব আনার, অনেক চেষ্টা হয়েছে, কিন্তু দেখেন সেটা কিন্তু সফল হয়নি। এবং উপমহাদেশে এটা খুব নতুন কালচার না। কংগ্রেসে কি আপনি গান্ধী পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে পাবেন? কিংবা ধরুন পাকিস্তানে ভুট্টো পরিবার, সেই বিলাওয়াল ভুট্টোর কাছেই যেতে হচ্ছে আর কি, মানে যদি আপনি হুম। পাকিস্তান পিপলস পার্টির কথা বলেন। তো এই জায়গাগুলো বাংলা উপমহাদেশে আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমাদের দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আমাদের নেতা, আমাদের দলের কর্মী সমর্থক নেতা যারা আছেন, তারাই নির্বাচন করবেন, তারাই ঠিক করবেন কে যাবে প্রধানমন্ত্রী হয়ে। এটা তো তাদের সেই লিবার্টিটা থাকার কথা। তাহলে এবং আপনারা এটা কেন জেনেই তো পরপর 2 বারের বেশি মানে বলছেন যে পরপর শব্দটা 2 বার, তখন 3 বার যদি হয় তো 3 বারই আপনারা নির্ধারণ করতে পারবেন। 3 নম্বর বারের বার আপনাদের এই স্বাধীনতাটাই আপনারা কেন বাদ দিতে চান? আমরা বাদ দিতে চেয়েছি এই কারণেই যে একটা দাবি তো উঠেছে। তো আমরা পুরোপুরি আউটরাইট নেগেটিভে যাই নাই, আমরা একটা মধ্যপন্থায় এই দাবি এসছি ওঠার আগেই যে তো ঠিক আপনাদের আছে। 31 দফাতেই তো এটা আছে, তাই না? হ্যাঁ, হুম। হ্যাঁ, আছে, আছে। কিন্তু সেই আলোচনাগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দলের ভেতর থেকেও এসছে, কারণ আমরা তো আওয়ামী লীগের রেজিম দেখেছি হুম। পরপর 2 বার। আমরা 2016 সালে ফার্স্ট এই কথা বলি, ততক্ষণে কিন্তু আমরা পরপর 2 বার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখেছি। তো প্রথমবারের মতো বিএনপি কিন্তু, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু ভিশন 2030-তে বলেন যে ঠিক আছে, পরপর 2 বারের বেশি হুম। প্রধানমন্ত্রী এক ব্যক্তি হবেন না, গ্যাপ দিয়ে আবারও হবেন। তো সকল কিছু বিবেচনা করেই সেই সময় এই কথাটি বলা হয়েছে। জি। আহ, মানে 3 নম্বর বারে আপনাদের দলের নির্বাচনের করার সেই স্বাধীনতার জায়গায় আপনারা ছাড় দিতে রাজি আছেন, কিন্তু মানে 2 বার হতে হবে, খুব যুক্তিটা খুব মানে 2টা যুক্তি একটু কনফ্লিক্টিং মনে হয়, কন্ট্রাডিক্টরি মনে হয়। যাই হোক, সামনে সিদ্ধান্ত হবে ঐক্যমত কমিশনে আপনারা কতটুকু ছাড় দেন, কতটুকু ধরেন, কতটুকু কোন কোন জায়গায় শক্ত থাকেন, সেটা আমরা নিশ্চয়ই দেখব। এই যে সিএসির সাথে বৈঠকের বিষয়ে একটু জানবো বলছেন, ছোট্ট করে একটু জেনে ফেলি। এটা আপনারা বলছেন খোলাসা করতে, কেন মনে হয় এত ক্লোজ ডোর বৈঠক? মানে এটিও একটা ক্লোজ ডোর বৈঠক হলো, 1-1 তারেক রহমানের সাথে একটা বৈঠক হয়ে গেল, সেটাও ক্লোজ ডোর, 1-1 সেটার বিষয়েও আমরা খুব একটা জানতে পারলাম না, এত ক্লোজ ডোর বৈঠক কেন? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে যে বৈঠকটা হয়েছে, তারপর কিন্তু অ্যাটলিস্ট আমরা ফেব্রুয়ারিটা জানতে পেরেছি। হুম। আমি বলবো এটা একটা বিরাট পদক্ষেপ। কারণ এই ফাঁকে আপনাকে বলে রাখি, আইএমএফ এর যে তৃতীয় এবং চতুর্থ কিস্তি আটকে ছিল দীর্ঘ সময়, সালাউদ্দিন সাহেব আমাদের অর্থ উপদেষ্টা, তিনি বলে ফেলেছেন যে যখন নির্বাচনের একটা মোটা দাগের টাইম ফ্রেম পাওয়া গেছে, তখন কিন্তু বাজেট সহায়তার অর্থ ছাড়ও শুরু হয়েছে আইএমএফ থেকে। তো বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপট বলেন কিংবা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বলেন, ডক্টর ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের এই বৈঠক, অর্থাৎ নির্বাচনের একটা
টেন্টেটিভ টাইম আমরা যখন জানতে পারলাম, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা তার আগেও তো বিরাট। টেন্টেটিভ টাইম জানা যাচ্ছিল, সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে। হ্যাঁ, কিন্তু সেটা তো দল আমরা মানছিলাম না, হ্যাঁ। অনেকগুলো দল মানছিল না। আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরছিলাম। আমরা তো কোনোদিন এপ্রিল মানি নাই, আমরা ডিসেম্বর চেয়েছি। তারপরে তো সেই ফেব্রুয়ারিতে চলে জায়গায় গেলেন কেন? কারণ তখনও আবহাওয়া অত গরম হবে না, তখনও রমজানের মধ্যে আমাদের হেঁটে হেঁটে প্রচারণা করতে হবে না, তখনও এসএসসি পরীক্ষা শুরু হবে না, তখনও এইচএসসি পরীক্ষা আরম্ভ হবে না, তখনও ঝড় বৃষ্টি বাদল তেমন হবে না। সে কারণে আমরা মানে আপনারা ফেব্রুয়ারিতে ম্যাক্সিমাম দিয়েছি। ডিলে যতটুকু করা যায় ততটুকু করেছেন, মানে যতটুকু ফেব্রুয়ারিতে করা দেওয়ার যায় ক্ষেত্রে। আচ্ছা। আমরা যতটুকু আচ্ছা যতটুকু করা যায়। তো মানে সেই জায়গায় আমি শামিন একটা মিনিট, নিশ্চয়ই। সেই জায়গাটায় আমরা একটা কিছু পেয়েছি। কিন্তু গতকালকে যে বৈঠকটি হয়েছে, মানে বৃহস্পতিবার যে বৈঠকটি হয়েছে সিএসি এবং প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার, আমরা জানি না। তারপরে তো আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু এত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির একটি বৈঠক এবং বাংলাদেশ একটি নির্বাচন আশা করছে সামনে, আমরা আশা করেছিলাম যে আমরা কোনো একটা বার্তা হয়তো পাবো, বাট এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট কোনো বার্তা নেই। জি। ওই বার্তাটা কি স্পষ্ট হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জায়গায়? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাষাটা, মানে যৌথ বিবৃতিতেও যে ভাষাটা, সেটা কিন্তু আগেরই মতো প্রয়োজনীয় সংস্কার যদি এর মধ্যে শেষ করা যায়, সেই যদি প্রয়োজনীয় শব্দগুলো কিন্তু আছে। তারপরে মানে আগে আস্থা পাচ্ছিলেন না, পরে আস্থা পেয়ে গেলেন কিভাবে, বা সন্তুষ্ট হয়ে গেল কিভাবে বিএনপি? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে যদি সম্ভব হয় তাহলে হবে, প্রয়োজনীয় সংস্কার যদি সম্ভব হয়, মানে এগুলো তো বলছিলেনই, প্রয়োজনীয় যদি কিন্তু তবে। আমি আমি আপনার সঙ্গে একমত। This is the one way of describing the scenario. This is the one way of explaining the scenario. আমি আবার এটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। আমি এটাকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটাকে আশাবাদ রাখতে চাই। আমি হোপ করতে চাই যে সার্বিক বিবেচনায় আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়তো পাবো। কেন আমি বলছি, ঐক্যমত এবং সংস্কার নিয়ে তো আলাপ হয়েছে, মোটা দাগে অনেকগুলো জায়গায় কিন্তু আমরা ঐক্যমতে পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলো। এবং যেটা আপনি বলছিলেন যে 10 বছর এবং এনসিসির ব্যাপারটা, হ্যাঁ, প্রধানমন্ত্রী 10 বছর আর এনসিসি একটা নেগোসিয়েশনে এসছে, আমরা কিছু ছাড় দিলাম, তারা কিছু ছাড় দিল, একটা মিডল পয়েন্টে আসলো। তো এরকম করে আমাদের হাতে এখনো 7 মাস সময় আছে। এর মধ্যে আমার মনে হয় যে সংস্কার একটা রূপরেখা পাবে। আর বিচারের কথাটা আমি একজন আইনজীবী হিসেবে বলি, বিচারের কিন্তু কোনো সময় দিয়ে নির্ধারণ করে বিচার হয় না। এটা হয় না, এটা না ফৌজদারি না দেওয়ানি, কোনো বিচার টাইম মানে এই 10 দিনে আপনাকে বিচার করে ফেলতে হবে, এটা হয় না ভাই। ইভেন যেই মামলাগুলোতে বলে 90 দিনের মধ্যে তদন্ত কার্য সম্পাদন করতে হবে, সেটারও কিন্তু আবার এক্সটেনশনের প্রভিশন থাকে, ইউ নো ইট ওয়েল, রাইট? তো টাইম দিয়ে বিচার হবে না, এটা ডক্টর ইউনূস বুঝবেন না তা না। তো আমার মনে হয় উনি সার্বিক বিবেচনায়, আমি আশা রাখতে চাই, এখনো 7 মাস বাকি, ডিসেম্বরে আমরা নির্বাচন, সরি ফেব্রুয়ারিতে আমরা হ্যাঁ, নির্বাচন আর কি করবো। কি নেগোসিয়েশন হলো সেই বিষয়ে কি জানা গেছে? মানে কি সমঝোতা হলো, দুই পক্ষ সন্তুষ্ট হলো 1.5 ঘন্টার বৈঠকে? এটা কি আর পরবর্তীতে কিছু জানা গেছে? আমরা অতটুকুই জানি ফেব্রুয়ারির বিষয়টা আসছে। আমি জানি। আচ্ছা, এরপরে আর কিছু জানা যায় না, আসলে অনেক কিছু হচ্ছে কিন্তু জানা যাচ্ছে না। এজন্যই অনেক কৌতূহল, অনেক এরকম অস্পষ্টতা বা সমীকরণ মেলানোর চেষ্টা। ইশরাক ইস্যু থেকে আপনারা ছাড় দেওয়ার একটা, মানে ওই বৈঠকের পরে আমরা দেখেছি বিএনপির সুর নরম হয়েছে। আগে যে একটা আন্দোলন মানে সন্তুষ্ট হয়েছে যেহেতু বিএনপি, একটা সুর আগে যেটা শক্ত ছিল সেটা একটু নরম হয়েছে বৈঠকের পরে। ইশরাক ইস্যু থেকে আপনারা ছাড় দেওয়ার জায়গায় গেছেন? মানে সেই আন্দোলনটাও খুব চড়া একটা আন্দোলন ছিল, তারপরে এখন একটু স্তীমিত বা নাই আর কি। হ্যাঁ, ইশরাকের ঘটনাটা আমি এটুকুই বলবো, এটি দুঃখজনক, আনফরচুনেট। এই ছেলেটি আদালতের রায় পেয়েছেন, সর্বোচ্চ আদালত থেকে রায় এনেছেন, কেবলমাত্র তার শপথটা বাকি ছিল। আমি জানি না আসিফ মাহমুদ সাহেব কেন তার শপথ পড়ানোর ব্যাপারে এতই অনিচ্ছুক ছিলেন। আচ্ছা ধরুন তিনি একদিনের জন্য মেয়র হলেন, আমি জাস্ট তর্কের খাতিরে আপনাকে বলছি, ধরলাম তিনি একদিনের জন্য মেয়র হলেন, তাতে কি সমস্যা হতো বলেন তো? সে তো আদালতের রায় পেয়েছে এবং সর্বোচ্চ আদালত অ্যাপেলেট ডিভিশন সেই রায়টি আসিফ মাহমুদের পছন্দ নাই হতে পারে, সেটা ভিন্ন আলাদা হিসাব, তাই না? কিন্তু সেটা তো একটি রায় এবং সেটি সরকার মানতে বাধ্য। এটা আসিফ মাহমুদের পছন্দ অপছন্দের উপরে নয়। আপনি যখন এই রায়টি মানছেন না, তখন আমার মনে প্রশ্ন আসে যে আপনি যেমন হিজবুত তাহরীরের একজন কথিত সদস্যকে
উত্তরে বসিয়েছেন, সেই রকমই কাউকে কি আপনি দক্ষিণের জন্য বেছে রেখেছেন? কারণ বাজারে তো এই কথাও আছে যে আসিফ মাহমুদ ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করবেন, এবং সে কারণেই কি তিনি তার পছন্দের কাউকে ঢাকার মেয়রের একটা প্রাইস পোস্টিং এ বহাল রাখতে চান, যাতে নানান রকম সুবিধা সেই সময় পাওয়া যায়? আম জাস্ট স্পেকুলেশন থেকে বলছি, এবং রাজনৈতিক বিশ্লেষণ এভাবেই হয়। এখন বিএনপি আসলে কি করবে বা কি করলো এই জায়গাটা, ছেড়ে দিল নাকি আরো আগাবে সামনে এটি নিয়ে? এটা আমার মনে হয় সময় বলবে, কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি তীব্র আন্দোলন হয়েছে, এবং আমাদের দল ডেফিনেটলি পরবর্তী নির্দেশনা আমরা দেখবো কি হয়। জি, শেষ করব। সামনে আসলে একটা প্রশ্ন একটু মনে হয় রয়ে গেল, যে 3টি দিবস ঘোষণা করেছে, 16ই জুলাই আবু সাইদ দিবস, 5ই আগস্ট জুলাই গণহত্যা গণ আন্দোলন দিবস এবং 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এটি নিয়ে আপনি কি মন্তব্য করবেন? এনসিপি বলছে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস, সেটি তারা আসলে সমালোচনা করছে। আপনারা এই দিবসগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আমরা তো দিবস ভিত্তিক রাজনীতি দেখলাম অনেক বছর। স্বদেশ প্রত্যাবর্তন দিবস, বিদেশ গমন দিবস, জন্মদিন দিবস, মৃত্যুদিন দিবস আমরা দেখেছি। শারমিন, দিবস কিন্তু আমাদেরকে কিছু নিয়ে আসতে পারে নাই আমাদের জন্য। দিবসের তাৎপর্য যদি আমরা ধারণ না করি, দিবসগুলোর মর্মার্থ যদি আমরা আমাদের কাজে না পালন করি, তাহলে আসলে দিবস পালনটা না ওই গান বাজনা খাওয়া দাওয়া আড়ম্বরের মধ্যেই থাকে, তাই না? আমরা কি কম দিবস দেখেছি আওয়ামী লীগের সময়ে? কিন্তু এই দলটি, যেই দলটি নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচনাকারী দল হিসেবে দাবি করে, তার হাত দিয়েই কি আমরা একটার পর একটা কারচুপিপূর্ণ নির্বাচন দেখি নাই? সেই দলের হাত দিয়েই কি আমরা দেখি নাই ভিন্ন মতকে কিভাবে 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 দমন করা যায়? তো আমার মনে হয় যে এই দিবস দিবস পালন করতে চান করেন, কিন্তু দিবসের মর্মার্থ, তাৎপর্য এবং সেই দিবসটি আসলে আপনাকে কি বার্তা দিয়েছে, সেই বার্তাটিকে যদি আপনি কাজে পরিণত করতে না পারেন, আগামীর বাংলাদেশ যদি আপনি একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে না পারেন, সকলের বাংলাদেশ তৈরি করতে না পারেন, যে বাংলাদেশে আসলে আপনিও বাস করবেন, আমিও বাস করব, আপনিও আপনার মতন আপনার জীবনযাপনটা করতে পারবেন, আমিও আমার মতো আমার জীবনযাপনটা করতে পারবো, আমিও আপনার জীবনযাপনে মরাল পুলিশিং করব না, আপনিও আমার জীবনযাপনে মরাল পুলিশিং করবেন না, আপনি কোন রাজনীতি করবেন, আপনি কোন দলকে ভোট দেবেন, আপনি কোন মতামতকে মনে লালন করবেন, সেটা নিয়ে আমি অদ্ভুত উদ্ভট ট্যাগ আপনাকে দেব না, কিংবা আপনাকে ডিহিউম্যানাইজেশন করবো না, মানে আপনাকে মানুষের স্তর থেকে নিচে নামিয়ে ফেলবো না, সো দ্যাট আপনার সঙ্গে যে কোনো রকম অন্যায্য আচরণ জায়েজ হয়ে যায় বাংলাদেশে। মানে এইরকম একটা বাংলাদেশের জন্য আমি আমার 17 বছর, আমি আমারটা বলতে পারি, আমি ভাই অন্য কারোরটা জানি না, আমি আমারটা বলি। আমি এমন একটা বাংলাদেশের লড়াই করেছিলাম, যে বাংলাদেশের রাজাকার শাবক মুক্তিযোদ্ধার সন্তান, এই যে ডিভিশন, এই যে ভাগ, হ্যাঁ, রয়ের এজেন্ট, আইএসআই এর এজেন্ট, এই যে নোংরা ডিভিশন, এটা থেকে বের হয়ে একটা বাংলাদেশ, সকলের বাংলাদেশ করার জন্য আমি লড়াই করছি। মানুষেরটা আমি জানি না। তো এই বাংলাদেশ যতদিন না হয়, আমার কাছে কোনো দিবসের আসলে তেমন কোনো তাৎপর্য নাই। জি, সেই মানে চেতনা বনাম চেতনা, এই যুদ্ধটা যে কবে যাবে সেটি একটা চেতনার যুদ্ধ আর কি, সেটি যে কবে যাবে সেটি একটা বড় বিষয়। আপনারা সামনে মানে আপনারা আপনাদের মাসুলের কথাও বলছিলেন, সামনেও আর এরকম হবে না, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিশাল অভিযোগ, এই 3টা নির্বাচন কারচুপি, বিতর্ক, দামি আমি, রাতের ভোট, অনেক রকম অভিযোগ। আপনাদের বিরুদ্ধেও কিছু আছে, উপনির্বাচন, মাগুরার উপনির্বাচন, আপনাদের বিরুদ্ধে 15 ফেব্রুয়ারি আছে সামনে, আপনারাও ক্ষমতায় যাবেন, এরকম আর হবে না, সেই মানে নিশ্চয়তাকে আপনারা জনগণকে দিচ্ছেন, দিতে পারছেন? আমি আপনাকে বলি, বাংলাদেশে আগামী নির্বাচন অন্তত 4টা যদি মোটামুটি সুষ্ঠু হয়, 20 বছর সময়, বাংলাদেশ কিন্তু অনেকখানি ট্র্যাকে থাকবে, ট্র্যাকে উঠবে। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, প্রশাসন শক্তিশালী হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, স্বাধীন হবে, এবং বাংলাদেশ যে ধরনের বাংলাদেশের স্বপ্ন আমি দেখেছি, আমরা দেখেছি, সেই ধরনের বাংলাদেশের দিকে অনেকটা এগিয়ে যাব। আর আবারও যদি বাংলাদেশের নির্বাচন নিয়ে খেলাধুলা করার স্বপ্ন কেউ দেখে বা কেউ করার চেষ্টা করে, যে কেউ, ইট কুড বি এনিওয়ান, ইট কুড বি এনিওয়ান, ইভেন দিস গভর্নমেন্ট, তাকেও কিন্তু